সন্ত্রাস, কালো টাকা, পেশি শক্তির দাপটটা কিন্তু আসনে আসনে থাকবে না। একটা সিট কেনার জন্য হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করে লোকেরা, পার্লামেন্টটা কিন্তু একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে। এলাকায় টাকা পয়সা আর মাস্তানি করতে পারে না বলে সে কিন্তু হেরে যাচ্ছে। টাকা আর মাসেলের দুর্বলতার কারণে একটা যোগ্য লোক হতে পারলো না। পিআর পদ্ধতিতে প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন করা হয়। ছোট ছোট অনেক দলগুলো পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে। আরো হাসিনার জন্ম হবে, আরো ফ্যাসিবাদের জন্ম হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাংলাদেশ জামাতে ইসলামের আসন্ন নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চাওয়ার পেছনে আসলে আপনাদের যুক্তিগুলো? বাংলাদেশ জামাতে ইসলামী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য একটা প্রাথমিক প্রস্তুতি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই সম্পন্ন করেছে। আমরা নির্বাচনে আমাদের সম্ভাব্য প্রার্থীদের একটা প্রাথমিক তালিকাও আমরা চূড়ান্ত করেছি। কিন্তু নির্বাচনী প্রক্রিয়াটা, ইলেকটোরাল প্রসেসটা কিভাবে হবে সেটা নিয়ে এখন জাতির কাছে নানান রাজনৈতিক, সাংবিধানিক এবং নির্বাচনী বিধিবিধানগত একটা বিতর্ক বিদ্যমান। সেক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামী সহ দেশপ্রেমিক অনেক রাজনৈতিক দল এবং ইসলামী দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে। পিআর অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক পদ্ধতি, যারা আমরা দাবি করেছি, বিশেষ করে জামাত ইসলামী এই পদ্ধতিতে নির্বাচন যে সুষ্ঠু নিরপেক্ষ হয়, একটা কোয়ালিটি পার্লামেন্ট হয়, এই ধারণাটা আমরা অনেক আগেই দিয়েছি। তো এই পদ্ধতিটা সম্পর্কে এখন আলোচনা হচ্ছে, গোলটেবিল আলোচনা হচ্ছে, নিজেদের মধ্যে গবেষণা হচ্ছে, চিন্তা চর্চা হচ্ছে, পত্রপত্রিকা, এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল, আর্টিকেল লিখে এটা এখন কিন্তু জনগণের মাঝে একটা আলোচনার বিষয়। কেউ কেউ বলে যে এটা জনগণ বোঝে না, এটা দেশের জন্য চলে না, কিন্তু জনগণ সবই বোঝে। যে দেশের জনগণ দিনের ভোট রাতে কাটাকে বোঝে, প্রার্থী ছাড়া ভোট বোঝে, আমি আর ডামিল ইলেকশন বোঝে, সেই দেশের জনগণ এত বড় একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন বোঝে না, এ কথা বলে কোনো রাজনৈতিক নেতা এই পদ্ধতিটার ব্যাপারে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করার জন্য চেষ্টা করেন। আমরা এর ব্যাপারে অনেক যুক্তি দিয়েছি। পৃথিবীর প্রায় 90টার মতো দেশে এই পিআর পদ্ধতি চালু আছে এবং এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের প্রায় 6টা পদ্ধতি আছে। এক এক দেশের জন্য এক একটা প্রযোজ্য এবং প্রচলিত আছে। আমাদের দেশের জন্য কি প্রযোজ্য এটা জনগণ অনেকে বুঝতে চায়। তো পরিষ্কার করে আমি এটা বলি যে পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থ হলো ব্যক্তি এখানে কোনো প্রার্থী হবে না, ব্যক্তির নির্দিষ্ট কোনো আসন প্রথমত থাকবে না। নির্বাচনে যে কয়েকটা নিবন্ধিত দল থাকবে, সেই দলের অনুকূলে দলের পক্ষ থেকে তাদের আদর্শ, উদ্দেশ্য, নির্বাচনী ইশতেহার, ম্যানিফেস্টো, দলকে জনগণ ভোট দিলে তারা কিভাবে রাষ্ট্র চালাবে, এই সব আইডিয়া, এই সব বার্তা, মেসেজ, থিম দেশবাসীর কাছে দলগুলো তুলে ধরবে। তার ভিত্তিতে জনমত যে দলের অনুকূলে যতটা যাবে, ভোটাররা ওই দলকে বা ওই প্রতীকে তারা ভোট দেবে, কোনো ব্যক্তিকে ভোট দেবে না। ভোট গণনা শেষে প্রত্যেক দল টোটাল কাস্টিং ভোটের কত % ভোট পেল এটা হিসাব করা হবে। তো 5টা দল ক, খ, গ, ঘ, উম, যে যত % টোটাল ভোটের ভোট পেল, 300 আসনের পার্লামেন্টে ওই 300 আসনকে ওই শতকরা হারেই তাদের মধ্যে বণ্টিত হবে। 1% যে ভোট পাবে, কোনো দল যদি 1% ভোট পায়, তাহলে 300-র মধ্যে 1% অর্থ হলো 3, সে 3টা আসন পাবে। এইভাবেই অ্যাকর্ডিং টু রেশিও অফ কাস্টিং ভোট পার্লামেন্টের 300 আসন দলগুলোর মধ্যে বণ্টিত হবে। প্রার্থী কারা হবে কাস্টিং হয়ে যাওয়ার পরে, রেশিও হয়ে যাওয়ার পরে আগে থেকেই কিন্তু দলগুলো তাদের প্রার্থী কে হবে তার একটা তালিকা তারা তৈরি করবে। 300 আসনের জন্য 300 জনের নাম থাকবে। তারা যত % ভোট পাবে, যতটা আসন সে পেয়ে যাবে, 1 নম্বর থেকে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে অতটি আসন ওই দলের প্রথম থেকে সেই কয়জনকে অতটি আসন দেওয়া হবে। এই তালিকাটা করবে দল উইল নমিনেট। তারপরে তার ভিত্তিতে কেউ 30টা পাবে, কেউ 20টা পাবে, কেউ পাবে। এইভাবে দলের মধ্যে তার শতকরা 300টা আসন বন্টন হয়ে যাবে। লাভটা কি? লাভটা হলো যে দলে যখন কোনো ব্যক্তি প্রার্থী হচ্ছে না, তাহলে তার নিজের জিতে আসার যে আকাঙ্ক্ষা, এটার জন্য অর্থ ব্যয় করা, মাসেল, কালো টাকা, পেশি শক্তি, সন্ত্রাস, সহিংসতা, বেচা কেনা, এটা আর থাকছে না। কারণ সে দেখছে যে আমি এমপি হই কি হই না এটা তো কোনো নিশ্চয়তা নেই, দলকে মানুষ ভোট দিচ্ছে, আমাকে তো আর দিচ্ছে না, বলে এখানে আমার টাকা খরচ করার, আমার মস্তান আনার দরকারটা কি? দলের স্বার্থের কারণে মানতো ওই মাস্তান, এটা ওই, হ্যাঁ টাকা পয়সা পার্টি খরচ করবে, পার্টি বলবে, কিন্তু পার্সোনাল ইন্টারেস্টটা কিন্তু অত থাকবে না বলে সন্ত্রাস, কালো টাকা, পেশি শক্তির দাপটটা কিন্তু আসনে আসনে থাকবে না। নির্বাচনটা পিসফুল হবে, নিরপেক্ষ হবে। আর আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী, নির্বাচন কমিশন, তারা যদি ফেয়ার ইলেকশনের জন্য যে কমিটমেন্ট করেছে সরকার এটা করে, তাহলে ভোট ভালো হলো। আরেকটা লাভ কি? মনোনয়নের যে বাণিজ্য, একটা সিট কেনার জন্য হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করে লোকেরা পার্টির কাছ থেকে নমিনেশন করছে, মনোনয়ন বাণিজ্য হবে না। বড় সুবিধা হচ্ছে যে যখন একটা দল
10টা বা 20টা 30টা আসন পেয়ে যাবে এবং দলই তার তালিকায় ইলেকশন কমিশনকে যখন দেবে, তখন এই তালিকা দেওয়ার সময় দল কিন্তু তার দলের সবচেয়ে সিনিয়র পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, আইনজ্ঞ, বিশেষজ্ঞ, শিক্ষিত, সাবমিসিভ, চরিত্রবান, সৎ, ল মেকার হিসেবে যিনি ইম্পর্ট্যান্ট রোল পার্লামেন্টে প্লে করবেন, এরকম তালিকা কিন্তু দল যখন করে দেবে, তখন পার্লামেন্টটা কিন্তু একটা কোয়ালিটি পার্লামেন্ট হবে, একটা সমৃদ্ধ যোগ্য একটা পার্লামেন্ট হবে। এখন আমরা এইসব বিদ্যমান নিয়মে ভোটে কি দেখছি, বহু যোগ্য দলের সিনিয়র লিডার, ভালো আইনজ্ঞ, সিনিয়র ব্যারিস্টার, লয়ার, কিন্তু এলাকায় টাকা পয়সা আর মাস্তানি করতে পারে না বলে সে কিন্তু হেরে যাচ্ছে। অথচ স্বল্প শিক্ষিত, কম শিক্ষিত, টাকাওয়ালা সে কিন্তু ভোট টোট কেটে জিতে যাচ্ছে। তাহলে টাকা আর মাসেলের দুর্বলতার কারণে একটা যোগ্য লোক হতে পারলো না, একটা অযোগ্য লোক হয়ে আসলো। এই সিস্টেমটা বাতিল হয়ে যাবে যদি পিআর পদ্ধতি চালু থাকে। তাহলে দক্ষ লোককে তার দল নিজেই পার্লামেন্টে পাঠানো যাবে। এখনও দেখা যায় বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দলের খুব সিনিয়র লোক খুব ভালো বক্তব্য রাখে, ভালো আইন বোঝে, কিন্তু ভোটে গেলে সে যেতে না। কারণ কি? যে ওখানে সে কালো টাকার মাসেলের ক্ষমতায় পারে না। এই জন্য দল যেহেতু নমিনেট করবে, ফলে সবার দক্ষ মনোনয়ন মিলে পার্লামেন্টে একটা কোয়ালিটি, একটা রিচ পার্লামেন্টে তখন পরিণত হবে। এই সব কারণে আমরা বলছি যে কালো টাকার দৌরাত্ম্য, নমিনেশন বাণিজ্য, সন্ত্রাস, সহিংসতা থেকে বাঁচা, একটা কোয়ালিটি পার্লামেন্ট করতে গেলে পিআর পদ্ধতি উইল বি বেটার। এবং সবচেয়ে বড় মূল্যবান কথা হচ্ছে যে পিআর পদ্ধতিতে প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন করা হয়। ধরেন আমি 1 লাখ ভোটে জিতে গেলাম, আর আমার সাথে যে হারলো 5 ভোটে সে হেরে গেল, তাহলে 99,955 ভোট পেয়ে একটা লোক হেরে গেল। তাহলে এই 99,955 ভোটারের কোনো মূল্যায়নই হলো না। আমি মাত্র 5টা ভোট পেয়ে আমি জিতে গেলাম, তাহলে আর ওই 1 লাখ লোকের কোনো মূল্যায়ন হলো না। এখানে যখন পিআর পদ্ধতি আসবে, তখন একটা ভোটেরও মূল্য, 1 ভোটেও একটা শতকরা হার তার বাড়বে, অতটা হারে সে পার্লামেন্টে 300 আসনের একটা ভাগ সে পাবে। এভরি ভোটার মূল্যায়িত হবে, প্রত্যেকটি ভোটের মর্যাদা। রাষ্ট্রপতিরও যে ভোট, একটা রিক্সাওয়ালা, হকারওয়ালারও সেই ভোটের একই সমমর্যাদা। এই জন্য ভোটারের প্রকৃত মূল্যায়নের জন্য এই পিআর পদ্ধতি সবচেয়ে উত্তম। এটি হচ্ছে মূল কথা। আমি অনেকগুলো কারণ বললাম, এই কারণে আমরা বলছি। এবং এতে হয় কি, বাংলাদেশের ছোট ছোট অনেক দলগুলো পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে। তাতে সুবিধা হয় কি, যে কর্তৃত্ববাদী শাসন থাকে না। আমি একাই কেটে মেরে সংগরিষ্ঠ হয়ে যাব, তো আরেকটা হাসিনার জন্ম হবে। এই অবকাঠামো, এই ইলেকট্রাল প্রসেস যদি আবার ভোট হয় পিআর বাদ দিয়ে, তো দেখা যাবে যে এই কাঠামো, এই যে বন্দোবস্ত আছে, সেই পুরনো যন্ত্রের মধ্যে ভোট হলে আরও হাসিনার জন্ম হবে, আরও ফ্যাসিবাদের জন্ম হবে। এই জন্য কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন থেকে বাঁচতে গেলেও প্রত্যেকটি ভোটারের মূল্যায়ন যদি আমরা করতে পারি, তাহলে পিআর পদ্ধতিতে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা, ভোটারের মূল্যায়ন, কোয়ালিটি পার্লামেন্ট, এগুলো হবে। এই কারণে আমরা পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দাবি করছি। পিআর পদ্ধতিতে যেহেতু সংসদে বহুদল প্রবেশ করছে, সেই ক্ষেত্রে যে নীতি নির্ধারণী যে সিদ্ধান্ত, এগুলোতে কোনো জটিলতা না হবে না। এই কারণে যে স্বাধীনভাবে তারা মতামত দেবে, এবং পার্লামেন্টে তো রুলস অফ প্রসিডিউর আছে, বাংলাদেশের সংবিধান আছে, যে স্পিকার একটা পার্লামেন্টের কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে, কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, কোনো বিল পাসের ক্ষেত্রে কিন্তু একটা রুলস অফ প্রসিডিউর অনুযায়ী তিনি কিন্তু সিদ্ধান্ত নেবেন। তো প্রয়োজন যদি হয় এই পিআর পদ্ধতি ইমপ্লিমেন্ট করার জন্য, আমরা বাংলাদেশের সংবিধানের কোনো ধারা, কোনো অনুচ্ছেদ যদি সংশোধনও করতে হয়, আমরা সেটা করব। দুনিয়ার বহু গণতান্ত্রিক দেশে এটা চালু আছে, সবাই পারলে আমরা কেন পারবো না? এগুলো হচ্ছে যে বাংলাদেশের 1-2টা দল আছে, তারা মনে করে কি, যে এই পদ্ধতিতে ভোট হলে ছোট ছোট দল সব আসবে, ক্ষমতার ভারসাম্য হয়ে যাবে, দরকার নেই, আমি একাই কর্তৃত্ববাদী হয়ে মেজরিটি অর্জন করব। অন্য দলকে তারা পাওয়ারে শেয়ার করতে চায় না। এটা হচ্ছে তাদের রাজি না হওয়ার কারণ। এই পদ্ধতি আসলে বাস্তবায়ন হলে একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দল পাচ্ছে না, সেটা যদি নাও পায়, হ্যাঁ, না, দুর্বল হবে না। এই প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করতে পারবো। এখন যেমন আর্টিকেল 70 আছে, 70 অনুচ্ছেদের কারণে আগে আইন ছিল যে কোনো দলের পার্লামেন্ট মেম্বার দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না, ফ্লোর ক্রসিং যেটাকে বলা হতো। এবার তো এই রিফর্ম কমিশনে আমরা সেই আর্টিকেল 70 কিন্তু সংশোধনের প্রস্তাব করেছি, যে না, আস্থা ভোটের ব্যাপারে, তারপরে অর্থ বিলের ব্যাপারে এমপিরা স্বাধীন থাকবে। তো প্রয়োজনে যদি কোনো গভর্নমেন্ট অ্যালায়েন্স করে হয়, সমঝোতায় হয়, জোটে হয়, সরকার যেন ভেঙে দেশটা অস্থিতিশীল না হয়, সে ব্যাপারে আমরা সংবিধানের কোনো ধারা অনুচ্ছেদ সংশোধন করে নেব। কোনো জোট অ্যালায়েন্স করলে তাদের মধ্যে আভ্যন্তরীণ সমঝোতা হবে, যে না, তারা সরকার ভাঙতে না পারে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য কোনো ধারা বিধি আমাদের থাকবে। আর হয় কি, কোনো দেশের রাজনীতির যদি সুস্থ কালচার থাকে, পরমত সহিষ্ণুতা, দেশপ্রেম, দেশের প্রতি তার কমিটমেন্ট যদি থাকে,
তাহলে চট করে আমার একসাথে মিলে ইলেকশন করে আমরা ক্ষমতায় গেলাম, 2 মাস পরে সমর্থন প্রত্যাহার করে সরকার ভেঙে দিলাম। এই ধরনের অপসংস্কৃতি থাকবে না যদি দলগুলোর মধ্যে দেশের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা, সংবিধানের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে এগুলো হবে না। এবং এ ব্যাপারে সেফগার্ড করার জন্য আর্টিকেল 70 যেমন একটা ক্ষেত্রে সেফগার্ড, আমরা পিআর পদ্ধতিকে সেফগার্ড করার জন্য প্রয়োজনে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী করতেও তো পারবো। এই জন্য আগে তো রাজি হতে হবে। 80-90টা দেশে সব আওয়ামী লীগ পুনর্বাসিত হইতেছে না, এটা হচ্ছে যে নেই কাজ তো খই ভাস, কথা একটা বলতে হয় তাই বলে দিল। একটা নেগেটিভ বলতে গেলে কোনো যুক্তি খুঁজতে হবে না, তালাশ করে, তাই একটা পাইছে আর কি। আচ্ছা, নির্বাচন পদ্ধতি আওয়ামী লীগের তো নিবন্ধনই নাই, তারা তো ইলেকশনই করতে পারবে না।